গাছ ক্ষতি হতে পারে, তারপরে যেটুকু আমাদের আসে তাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। সুতরাং আমরা যদি উজাড় করে ফেলি আমাদের বন, তাহলে আমরা আমাদের সমাজকে রক্ষা করতে পারবো না। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ার জন্য আমাদের যে হিমবাহ আছে, আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। সুতরাং এই জলভাগের যে বরফ রাশি জমা থাকে, উষ্ণতা বৃদ্ধির কারণে সেই বরফ গলে পানি বেড়ে যায়। তখন বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন মহাদেশে, পৃথিবীর বিভিন্ন স্থানে মহান প্লাবন দেখা যায়। এবং আমাদের জীবন যত উন্নত হচ্ছে, আমরা যত গাড়ি ব্যবহার করছি, এয়ার কন্ডিশনার ব্যবহার করছি, আমরা পারমাণবিক চুল্লি ব্যবহার করছি, বিদ্যুৎ উৎপাদন করছি, ফুয়েল এবং ফসিল যে অয়েল এগুলো ব্যবহার করছি, গ্যাস নিঃসরণ হয়ে আমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবী এক কঠিন পরিস্থিতিতে। আমাদের দেশে কিছুদিন আগে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে, যেটা আমরা কখনো কল্পনাই করিনি। আমি 2001 সালে দিল্লিতে, 2006 সালে দিল্লিতে আমি পড়াশোনা করতাম, হসপিটালে ফেলোশিপ করতাম। তো হসপিটালে সারাক্ষণ আমি এসির ভিতরে থাকতাম, কিন্তু যখন আমি বের হয়ে আমার হোটেলে কামরায় যেতাম, কি গরম! মানে সে মনে হচ্ছে যে সেই তন্দুরি বলে যেখানে বিস্কিট বানাই বা সে রুটি তন্দুরি, সেই চেম্বার থেকে আমি এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। সেই তাপমাত্রা আমরাও এবার বের পেয়েছি। আবার এই যে কৃষি কর্মকর্তা সাহেব বলছিলেন যে এখনো তাপদাহের কারণে দাবানল, এটা 3,80,000 হেক্টর জমি, যে বন, সবুজ বন, বিশাল বড় বড় বাগান, সেই সব বড় বড় গাছ সব পুড়ে ধ্বংস হয়ে গেছে ক্যালিফোর্নিয়া। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অত্যন্ত একটা সমৃদ্ধশালী জায়গা, অত্যন্ত বিখ্যাত জায়গা। হলিউড, আমরা যত ইংরেজি সিনেমা দেখি, সেই হলিউড হচ্ছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। দ্বিতীয় জিনিস হইল যে ওটা অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। আমেরিকায় যত জায়গায় ভূমিকম্প হয়, ক্যালিফোর্নিয়া সব থেকে বেশি ভূমিকম্প হয়। তাহলে দেখেন, আমরা যদি আমাদের আবাসস্থলকে বাসযোগ্য করে রাখতে না পারি, অনেক রকম প্রতিকূলতার ভিতরে, অনেক প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আমাদেরকে করতে হবে। যাই হোক, এখন দুপুর গড়াচ্ছে, আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাছাড়া সারা দেশে আমাদের অনেক ধরনের প্রতিকূলতা চলছে, তার ভিতরেও এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য, আপনাদের পাশে আমার এই চেহারা দেখানোর জন্য, আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য, আপনাদের সাথে একাত্মতা ঘোষণার জন্য, বা এলাকার মানুষ হিসাবে সর্বক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করার জন্য আমি ছুটে চলে এসেছি। কালকেও আমি এখানে আসবো, কালকেও আমাদের প্রোগ্রাম আছে, শিকড়গাছাতে প্রোগ্রাম আছে। আমি বেশ কিছুদিন এলাকায় অবস্থান করছি। তো যাই হোক, আমি এই যে আপনাদেরকে বন বিভাগের কর্মকর্তা সাহেবকে বলেছিলাম যে এবার বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা, কারণ প্রতিষ্ঠানের সাথে অনেক ছাত্রছাত্রী জড়িত, অনেক কর্মকর্তা কর্মচারী জড়িত, এবং প্রাতিষ্ঠানিকভাবে যদি এগুলা বন্ধ করা হয়, এই গাছগুলা যদি আপনারা একটু যত্ন নেন, শুধু গাছ লাগালেই হবে না। যেমন শিকড়গাছা থেকে আমরা যেটা কমপ্লেন দিলাম যে গাছ অনেক ছোট, তো আমরা যদি একদিনের শিশুকে বড় করে, আজকে আমরা এরকম উপজেলা নির্বাহী প্রকৌশলী করি, আমরা যদি একজন এসএম হাবিব করি, আমাদের মা বাবা কি যত্নে আমাদের লালন পালন করেছে। গাছপালা তো আর এত লালন পালনের প্রয়োজন হয় না, শুধু একটু সুদৃষ্টি দরকার, তাকে একটু পরিচর্যা করা দরকার, যেন গাছগুলা বাঁচে, এর মৃত্যু হার যেন আমরা রক্ষা করতে পারি। এবং এই গাছগুলো যাতে সবল সুগম হয়, একটু পানি দেওয়া, একটু জৈব সার প্রয়োগ করা, এবং মাঝে মাঝে একটু দেখা যে গাছটা ঠিক মতো হচ্ছে কিনা, কোনো ডালপালা হলে সেটাও থাকে একটা নির্দিষ্ট সাইজে পৌঁছানো। তো আপনারা যাতে নিজেদের প্রিমিসেসে, নিজেদের জায়গায়, মানে এই বৃক্ষরোপণের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে, সেখানে করবেন। যদি না থাকে আপনাদের ছাত্রছাত্রী, তাদেরকে কিভাবে দিবেন? যারা হয়তো ভালো রেজাল্ট করে, প্রত্যেক ক্লাসের 2 জন বা 3 জন ছাত্রছাত্রীকে ডেকে বললেন যে না, তুমি ভালো পড়াশোনা করো, এই গাছগুলো তুমি না, ও একটু উৎসাহিত হবে। যে কোনো পুরস্কারেই আমরা অনেক খুশি হই, আমাদের মন বড় হয়, প্লাস ভবিষ্যতের জন্য আমরা ইন্সপিরেশন পাই, উৎসাহ পাই। তো এইভাবে আপনারা করবেন, আর আপনারা কষ্ট করে এসেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এর পাশাপাশি
এলাকার জনপ্রতিনিধি হিসাবে আজকে আমাদের মনটা অনেক খারাপ, তার কারণ বেশ কিছুদিন ধরে আমাদের দেশে কিছু অস্থিরতা চলছে। আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে কোটার মানে আমাদের কোমলমতি ছেলেমেয়েরা বোঝে না যে কোটা কখন লাগে, কোটা কোন সময় প্রযোজ্য হয়। সেই 17 বছর 18 বছরের 20 বছরের ছেলে মেয়েদেরকে আমরা রাস্তায় লেলিয়ে দিয়ে এর জন্য দায়বদ্ধতা যেমন আমাদেরও আছে জনপ্রতিনিধি হিসাবে, ঠিক একইভাবে শিক্ষক যারা আছেন বা মা বাবা সবাই আমরা গার্জিয়ান। একটা ছেলে যে দেশের ভবিষ্যতের নাগরিক হবে, ভবিষ্যতের দেশ চালাবে, তাকে সুন্দরভাবে জ্ঞান বুদ্ধি এবং মেধাযুক্তভাবে তৈরি করার দায়িত্ব আমাদের। একটা কোটা তখনই প্রয়োগ হয় যখন একটা ছেলে এসএসসি পাস করে, তারপরে এইচএসসি পাস করে, তারপরে ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে, তারপরে সে বিসিএস পরীক্ষা বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যায়। সেই পরীক্ষায় আবার কতগুলো ধাপ আছে জানি। প্রাথমিক পরীক্ষা হয়, সেখানে পাস করা লাগে। রিটেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাস করা লাগে। সাইকোলজি পরীক্ষা হয়, তারপরে ভাইভা পরীক্ষা। সব পরীক্ষা শেষ করার পরে তার বয়স যখন 24-25 বছর হয়, তখন তার চাকরিতে ফাইনাল নিয়োগের আগে কোটা এটা কার্যকরী হয়। তাহলে এই 17-18 বছরের এদের জীবন দেওয়া এবং রাস্তায় অস্থিরতা করা এবং নেমে না বুঝে, তার তো বয়সই হয়নি কোটা আন্দোলন করা। তাহলে এটা আমরা যেমন জনপ্রতিনিধি হিসাবে তাদের একদিকে বোঝাইতে পারলাম না, মা বাবা হিসাবে বিরত রাখতে পারলাম না, রাষ্ট্র কতটা দায়িত্ব নিতে পেরেছে সেটাও আমরা বুঝতে পারলাম না। কিন্তু মাঝখানে অনেক প্রাণ অর্থের আমাদের সন্তানরা গেছে, তারা আমাদের সন্তান, পাশাপাশি অনেক পথচারী নিরীহ মানুষ এবং আমাদের অনেক আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর সদস্য, তারা নিঃসন্দেহে পতিত হয়েছে। তাদের 1200 মানে পুলিশ প্রায় আহত আছে, হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে আছে, অনেকে মাথা মানে জখম হয়েছে, কারোর চোখের অন্ধত্ব বরণ করতে হবে। এগুলা খুবই দুঃখজনক ব্যাপার। তো আমাদের সরকার আজকে রাষ্ট্রীয় এত বড় ক্যাজুয়ালিটি আমরা কেউ জেনে নিতে পারি, সমর্থন আমরা করি না, কিন্তু বিশৃঙ্খলা করে সমাজের কোনোদিন আগানো যায় না এবং কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পৌঁছতে পারবো। সুতরাং আপনারা এখানে অনেকেই আছেন, আপনারা সমাজের অত্যন্ত নেতৃস্থানীয়, আপনারা শিক্ষিত, আপনারা সমাজের বিভিন্ন জায়গায় মেলামেশা করেন, আপনারা একটু বোঝাবেন। আমাদের তো বুঝতে হবে এই দেশটাকে কাউকে না কাউকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখেন কত কষ্ট করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেট্রো রেল 3 লক্ষ লোক প্রতিদিন যাতায়াত করতো, সেই লোকগুলো এখন মেট্রো রেল বন্ধ, তারা এখন রাস্তা দিয়ে চলাফেরা করে। ঢাকা শহরে গাড়ি ইঞ্চি ইঞ্চি করে চলে, গাড়ি আর চলতে পারে না, জ্যামে সহজে পড়তে। একটা জিনিস তৈরি করা কত বছর লেগেছে। মেট্রো রেল যখন তৈরি হয় তখন একবার হলি আর্টিজান, সেই জঙ্গি হামলা হয়েছিল। হলি আর্টিজান যেখানে ঘটেছিল তার থেকে 8-10টা বাসা দূরে আমার বাসা। তাহলে আমরা তখন শব্দ পাচ্ছিলাম, কিন্তু সুলতান এলাকা ওখানে ডিপ্লোম্যাটিক লোক, ভালো লোকজন থাকে, চুপচাপ নিরীহ লোকজন থাকে। আমরা বুঝতে পারছিলাম না যে এত গোলাগুলির আওয়াজ কিসের, কিন্তু কেউ কেউ না জানে বলছিল যে না এটা কোনো অনুষ্ঠান হচ্ছে বিয়ে, কিন্তু সেখানে পটকা করে বিয়ে দেওয়ার লোক আসলে নেই, ওরকম নেই। আমরা কখনো, আমি 2000 সাল থেকে সেখানে থাকি, আজকে প্রায় 30-40 বছর। পটকা ফোটায় বিয়ে হয় না, বিয়ে হয় তারা গান বাজনা করে, সামাজিক অনুষ্ঠান করে, বিভিন্ন ক্লাবে বা 5 স্টার হোটেলে। একটার পর একটা পটকা ফুটেছিল, কিন্তু এই পটকা মনে হচ্ছিল না, আমরা বুঝতে পারছিলাম শিক্ষিত মানুষের একটা কুড়ি। তখন হঠাৎ করে খবর নিলাম, তখন আমার ছেলে সে এখন ক্যালিফোর্নিয়া, ছোট মানুষ, 23-24 বছর, সে বলছে সে প্রাইভেট স্কুলে পড়তো। সে বলছে বাবা এখানে হোস্টেল মেট্রো আসছে, এখানে আমার বন্ধু দেখেন তারা কত কত বুদ্ধিমান ছেলে। আমি একটা মধ্যবয়সী লোক হিসাবে টের পাইলাম না, আর আমি তখন যে দেখি, তাহলে আমি এই কথা বলছি এই কারণে হলি আর্টিজান হামলায় আমাদের জাপানের অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রকৌশলী, অনেক বিদেশি তাদেরকে নিহত করা হয়েছে। জাপানিরা ফেরত চলে গেছিল এই দেশে, তারা আমাদেরকে সহজ শব্দে ঋণ দিয়ে, তাদের টাকা, তাদের পয়সা, তাদের শ্রম, তাদের মেধা দিয়ে আমাদের মেট্রো রেল বানাই দিল। তারপরে তারা চলে গেছিল। পরে আমাদের সরকার অনেক ওনাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, ওনাদেরকে নিরাপত্তার নিশ্চয়তায় ওনারা বিভিন্ন জায়গায় থাকতেন গুলশানে, ওনাদেরকে গোপন রেখে এই মেট্রো রেল করা সম্পূর্ণ করা হয়েছে। মেট্রো রেল চালু হলে আমরা কয়েক ঘন্টার জায়গায় আগুন দিয়ে ভাঙচুর করে সব ধ্বংস করে দিলাম। সেই জাপানিদের আবার ডেকে বলা হয়েছে যে আবার আপনারা একটু চালু করে, তারা
আমাদের দেশের জন্য, আমাদের গাড়ি চলাচল, ওই পেট্রোলিয়াম তো জাপানিরা চলার জন্য আসছিল না। তাহলে তাদের একবার তাদের যান দেওয়া লাগছে এটা করার জন্য। এবার আবার তারা দেখলো যে আমরা এত কষ্ট করে সুন্দর করে একটা ব্যবস্থাপনা রেখে গেলাম, আমাদের বাঙালি লোকজন দুষ্কৃতিকারী বলবো তাদেরকে, তারা আমরা এটা করলাম, ঠিক ধ্বংস করে কোনোদিন টিকে থাকা যায় না। পৃথিবীকে আমাদের ত্যাগ দিয়ে, তিতিক্ষা দিয়ে এবং সৃষ্টি করে সৃজনশীল কাজ দিয়ে এই পৃথিবীকে আমরা সুন্দর করতে পারি। এই গাছ লাগানো একটা সৃজনশীল কাজ। তো যাই হোক, আজকে আমাদের সেই রাষ্ট্রীয় শোক চলছে। আমি যারা হতাহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর রেখেছি। সব হাসপাতালে আমাদের বন্ধু বান্ধব তো বড় ডাক্তার কোথায় কতজন আছে আমাদের মোটামুটি একটা ধারণা আছে। হৃদরোগ হাসপাতালে আছে, পঙ্গুতে আছে, চক্ষু হাসপাতালে আছে, ঢাকা মেডিকেলে আছে, পুলিশ হাসপাতালে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো আমরা যেহেতু অনেক লোক আমরা জানি যে আমরা সবাই কোনো না কোনো ধর্মে বিশ্বাস করি, আমরা সেই নিহতদের জন্য আমরা এখন একটু দোয়া করব, বা যারা বেঁচে আছে আল্লাহ পাক যেন তাদেরকে সহজে সুস্থ করে দেন, এবং এই কষ্ট এবং এই দুর্যোগ থেকে যেন আমাদের দেশ মুক্ত পায়, জননেত্রী যেন আমাদের এই দেশকে আবার উন্নত সমৃদ্ধিশালী দেশে পরিণত করতে পারেন, উনি যেন অভিষ্ট করতে বোঝাতে পারেন, তার জন্য আমরা দোয়া করবো। আমরা সবাই একটু মোনাজাত করি।